সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হলো 7.2। আর 7.2-এ তোমাদের এখানে এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 7.1-এ তোমরা সরল সমীকরণের যে অঙ্কগুলো শিখেছো, আমি গতদিনও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আগামী লেকচারটি বা আগামী ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আমরা সরল সমীকরণগুলোকে কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখেছি। এখন সেই সমীকরণ কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ সমীকরণ কীভাবে তৈরি করতে হয় বা গঠন করতে হয়, কোন একটি প্রশ্নের অঙ্ক আছে, সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করার জন্য আগে একটা আমরা সরল সমীকরণ নিজেরা তৈরি করব। যে কোনো একটি অজানা চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড যেটাই ধরি, আমরা একটা ধরে নিয়ে নতুন একটি সমীকরণ নিজেরা তৈরি করব, অতঃপর সেই সমীকরণটাকে আমরা সমাধান করব। আর 7.1-এ আমরা যেটা শিখেছি, সমীকরণ তৈরি করে দেওয়া ছিল সেটিকে আমরা সমাধান করে শিখছি। আর এখন আমরা সমীকরণ তৈরিও করব, আবার সেটিকে সমাধানও করব। খুব ইন্টারেস্টিং একটি জিনিস। আর এটি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী যত অঙ্ক তোমরা শিখবে বীজগণিতের, সবগুলোর মধ্যে কিন্তু তোমাদের এইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। নিজেরা কীভাবে সমীকরণ তৈরি করা যায় এবং সেই সমীকরণকে কীভাবে আমরা নিজেরা সমাধান করতে পারি। বিশাল বড় বড় সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে আমরা নিজেরা একটি সমীকরণ তৈরি করে সেই সমীকরণের মাধ্যমে খুব সহজভাবে সমাধান করতে পারি। তাহলে সেই প্রক্রিয়াগুলোই আমরা শিখব। তবে আজকের যে অঙ্কগুলো করব 7.2-এ তোমাদের এখানে খুব বড় বড় অঙ্ক না, খুব ছোট্ট ছোট্ট, অর্থাৎ 3-4 লাইনে এক একটা অঙ্ক, খুব ছোট ছোট অঙ্কগুলো। এগুলি মনোযোগ দিয়ে দেখো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলোকে সমাধান করে দিতে পারবো। তা আমি বইটি হাতে নাম, দেখো বইতে এখানে দেওয়া আছে তোমাদের কত পৃষ্ঠা, 112 পৃষ্ঠা। এখানে 112 পৃষ্ঠা তোমাদের শুরুতেই লেখা আছে 7.2 অনুশীলনীতে, নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। আমি যেটা বললাম, আগে আমরা সমীকরণ গঠন করব, করে সেটিকে সমাধান করব। তো দেখি কীভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি, অথবা সেগুলিকে আমরা কীভাবে সমাধান করতে পারি। দেখো আগের অঙ্কগুলো আমাদের সমীকরণ দেওয়া ছিল, এখানে কোনো সমীকরণ নাই। এই পেজে তোমাদের সবগুলোই প্রশ্নের অঙ্ক, আর সেই প্রশ্ন থেকে একটা প্রশ্ন থেকে আমরা এটাকে সমীকরণ তৈরি করব, তারপরে সমাধান করব। দেখি, দেখো 1 নম্বর অঙ্কে আমাদের কি বলে দেওয়া আছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কোন সংখ্যার, কোন সংখ্যা মানে একটা অজানা একটি সংখ্যার কোশ্চেন করছে, যে এমন একটি সংখ্যা আছে যে সংখ্যার সাথে আমরা 5 যদি অ্যাড করি, মানে যোগ করি, তাহলে সেই যোগফলটা হবে 25। আমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারছি কোন সংখ্যার সাথে 5 যোগ করলে, অবশ্যই 20-এর সাথে যদি 5 যোগ করি তাহলেই তো 25 হবে। তাহলে সেই 20টা আমরা কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, একটা সমীকরণ গঠন করে এটাকে আমরা সমাধান করব, বের করবো। মুখে মুখে কিন্তু করা হয়ে গেল, আধা লাইন নেই, 1 লাইনও না, ঠিক আছে। তারপরে এটাকে আমরা সমাধান করি। দেখো কীভাবে। 1 নম্বর, মনে করি যেহেতু এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, তাহলে এখানে আমরা লিখি, মনে করি সংখ্যাটি x। তাহলে সুতরাং প্রশ্ন মতে প্রশ্নে আমাদের কি বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে। আচ্ছা, প্রশ্ন মতে আমি 1 লাইন পরেই করি, 1 লাইনেই কিন্তু এখানে প্রশ্ন মতে করতে পারতাম আমি, কিন্তু তারপরেও তোমাদেরকে একটু বোঝানোর জন্য আরেকটা লাইন বেশি করি, ঠিক আছে। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এই x এর দ্বিগুণ, সুতরাং x এর দ্বিগুণ সমান কি 2 × x, তাই না, সমান 2x, 2 এর সাথে x গুণ করলে 2x। এখন বলছে এই দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে এখন লিখি প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণ মানে 2x এর সাথে কত যোগ করলে, 5 যোগ করলে যোগফল কত হবে বলছে 25। দেখো প্রশ্নের সাথে আমাদের কথাটা মিলল কিনা। বলছে কোন একটি সংখ্যা মানে x, সেই x এর দ্বিগুণ হলো 2x, সেই দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তার মানে 2x + 5 = 25। দুইটা 2x এর সাথে 5 যোগ করলে যোগফল হবে কত 25।
এটি হলো আমাদের এই যে একটা সমীকরণ গঠন হয়ে গেল। আমরা কিন্তু 7.1 এরকম সমীকরণ পেয়েছি এবং সেইটাকে সমাধান করে এক্স এর মান বের করছি। তাহলে এখন আমাদের কি সমীকরণটা গঠন করা হয়ে গেল, আর সেই সমীকরণটাকে এখন আমরা সমাধান করব। কিভাবে সমাধান করি দেখো, বা সমীকরণকে সমাধান করার নিয়মে আমাদের বাম পাশে বা লিখতে হয়। এখানে আমরা এক্সগুলোকে বাম পাশে রাখবো, 2x সমান সমান ও পাশে আছে 25, এই 5টাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে -5, তাই না? বা 2x ইকুয়ালস 25 থেকে 5 মাইনাস করলে কত থাকে 20, এই তো। তাহলে আমাদের 2x সমান সমান যদি 20 হয় তাহলে অনলি x সমান কত হবে, এই 2টা কি আছে x এর সাথে গুণ, এই 2টাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে সেই 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে 20কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সুতরাং x ইকুয়ালস কত, 20 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস কত, 20কে 2 দ্বারা ভাগ করলে 10। তাহলে x এর মান আসলো কত, 10। আমাকে বলছি কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, কোন সংখ্যার, আমরা এখানে ধরে নিছি সংখ্যাটি x, তাহলে সেই x এর মান বের হলো 10। তাহলে এটি আমাদের উত্তর, অর্থাৎ 10 এর দ্বিগুণের সাথে 10 এর দ্বিগুণ কত 20, সেই 20 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 20 প্লাস 5 ইকুয়ালস কত হবে 25, তাই না? তাহলে লিখি উত্তর নির্ণয় সংখ্যাটি 10 হয়ে গেল আমাদের একটি অঙ্ক। একদম খুব সহজ, একদম অল্প সময়ের মধ্যে আমরা খুব সহজভাবে একটি অঙ্ক কিন্তু সমাধান করে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমি আরেকটা অঙ্ক 2 নাম্বার অঙ্কটা করে দিই। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? কোন সংখ্যা থেকে 27 মাইনাস করলে মানে বিয়োগ করলে, তাহলে এখানে আমরা লিখে নিই 2 নাম্বার। মনে করি সংখ্যাটি x, তাহলে আমাকে বলছে কোন সংখ্যা থেকে 27 মাইনাস করলে মানে বিয়োগ করলে, তাহলে এখন আমি সরাসরি লিখি প্রশ্ন মতে কি আমাদের কোন সংখ্যা থেকে মানে x থেকে কতকে মাইনাস করব 27। দেখো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে মানে 27কে বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগফল মানে সমান সমান কত হয় -21। প্রশ্নটা বুঝতে পারছো? একটি সংখ্যা x, সেই x থেকে 27 যদি বিয়োগ করি, বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে বিয়োগফল কত হবে বইতে বলে দিছে -21 ইকুয়ালস -21। তাহলে আমাদের কিন্তু এখানে কথা বইতে যেভাবে কথা বলছে আমরা ঠিক সেইভাবে কাজগুলো করছি, আর এই জন্য এটাকে বলা হয়েছে প্রশ্ন মতে, বা প্রশ্নে যেভাবে আছে সেভাবে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি, যেভাবে খুশি আমরা, বা শর্ত মতে বইতে যে শর্তটা দিছে সেই শর্ত অনুযায়ী হতে পারে, ঠিক আছে? তবে আমাদের প্রশ্ন মতে লিখে দেওয়াটাই উত্তম, আমরা সহজ ভাষায় লিখি, ঠিক আছে? তাহলে x -27 ইকুয়ালস -21, এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে বা x ইকুয়ালস কত হবে -21, আগে ডান পাশে যেটা আছে ওইটাই লিখলাম, আর এই পাশে আছে -27, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে নিই তাহলে -27টা পাশে গিয়ে হয়ে যাবে +27। তাহলে সুতরাং x ইকুয়ালস কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, কার চিহ্ন বড়, প্লাসের চিহ্ন বড়। তাহলে 27 থেকে 21 বিয়োগ করলে মানে 27 থেকে 21 মাইনাস করলে থাকে +6, এই তো। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 6, সংখ্যাটি সমান 6 অ্যান্সার। শেষ, আমাদের 2টি অঙ্ক কিন্তু হয়ে গেল, একদমই খুব সহজ অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্কগুলো। এই জন্য বলছি প্রশ্নের অঙ্ক দেখে তোমরা ভয় পেতে পারো, কিন্তু ভয়ের কিছুই নেই, একেবারেই সহজ অঙ্ক, খুব তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে সমাধান করে ফেলবো। তিন নম্বরে কি দেওয়া আছে, কোন সংখ্যার 1/3 মানে কোন সংখ্যার 1/3 4-এর সমান, মানে কোন সংখ্যা, তাহলে সংখ্যাটিকে আমরা ধরে নিই। তাহলে মনে করি
সংখ্যাটি এক্স, তাহলে লিখি। সুতরাং এক্স এর 1/3 এক্স এর 1/3 সমান মানে কি, এইভাবে না লিখে আমরা 1/3 এইভাবে না লিখে আমরা কিন্তু অন্য কাজও করতে পারতাম। এক্স এর 1/3, এই না? তার মানে এর মানে কি গুণ, আর এক্স এর নিচে মনে মনে কত 1, এক্স এর নিচে মনে মনে কত আছে 1, এটা কিন্তু লিখবো না বোঝানোর জন্য। তাহলে এই এক্স এর সাথে আমরা উপরেরটা গুণ করবো, 1 এর সাথে নিচেরটা গুণ করবো, তাই না? তাহলে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, আর নিচে থাকে 3, তাহলে এক্স এর 1/3 সমান x/3, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? এখন প্রশ্নে আমাকে বলছে কি 1/3 4 এর সমান, তার মানে কি x/3 = 4 হবে। তাহলে এখন লিখি প্রশ্ন মতে x/3 = 4। আমাকে বলছে কি কোন সংখ্যার 1/3 কার সমান, 4 এর সমান, তাহলে যে 4 লিখে দিলাম। এখন 4 এর নিচে কোনো সংখ্যা নাই মানে কি, 4 এর নিচে কোনো সংখ্যা নাই মানে আমাদের মনে মনে 1 আছে, উপরে 1 ধরবো না, আমি কিন্তু এর আগেও বোঝাইছি। তাহলে এখন আমরা কি করব, বা এই দিক আর এই দিক আড়াআড়ি গুণ করব। এক্স দিয়ে 1কে গুণ করলে হয় এক্স, 3 দিয়ে 4কে গুণ করলে হয় 3 4 12, তাহলে এক্স এর মান 12, সুতরাং এক্স সমান 12। উত্তর নির্ণয় সংখ্যাটি 12। শেষ, 3 নম্বরটা হয়ে গেল। একইভাবে দেখো 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ সমান 20 হবে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে আগে সংখ্যাটা ধরি তারপর অন্য চিন্তা করি, একসঙ্গে সবটুকু চিন্তা না করে একটু একটু আমরা চিন্তা করে লিখি, ঠিক আছে? তাহলে এটাকে মুছে দিই, মনে করি সংখ্যাটি এক্স, আমরা তো সবটা মনে করি সংখ্যাটি এক্স ধরেই অঙ্ক করতেছি, ওয়াই তো আর ধরি নেই কোনোটাইও, ওয়াই ধরে করো, এক্স ধরে করো, এ ধরে করো, বি ধরে করো, যেটা ধরে করবে সেটাই হবে, কোনো সমস্যা নাই। তাহলে মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে? এখন কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ, তাহলে বিয়োগ করলে আমার সংখ্যাটি আছে এক্স, সেই এক্স থেকে যদি 5 বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হয় বলো তো, এক্স মাইনাস 5 হবে না? এক্স তো আমাদের একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে কত হয়, এক্স মাইনাস 5, মানে বিয়োগ করলে হয় এক্স মাইনাস 5, এটা পেয়ে গেলাম। তারপরে আমাকে কি বলছে, বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ সমান সমান 20, তাহলে বিয়োগ ফল হলো আমাদের এইটা, তাই না? বা বিয়োগ করলে হয় এত, কারণ এই যে বিয়োগ ফল হলো, এই বিয়োগ ফলের 5 গুণ = 20। তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে এক্স মাইনাস 5 এই সংখ্যাটির 5 গুণ, মানে 5 দ্বারা গুণ, এখানে গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, কারণ ব্র্যাকেট দিয়ে দিছি, ব্র্যাকেটের আগে 5 লেখা মানে এই 5 দ্বারা দুইটাকেই গুণ বোঝায়। আচ্ছা, তারপর হয় দিয়ে দিলাম, এই বিয়োগ ফলের সাথে 5 গুণ করলে সেই গুণফলটা কত হবে বলছে 20, আমরা লিখে দিলাম 20, তাই না? বা এখন এই 5 দ্বারা সবগুলোকে গুণ করবো না, 5 দ্বারা এক্সকে গুণ করলে, অথবা এক কাজ করি, আমরা গুণ করলাম না, না করেও লিখতে পারি। দেখো এই এক্স মাইনাস 5-এর সাথে 5 আছে কি গুণ, এই 5টাকে যদি আমি ওই পাশে নিয়ে নেই, এই 5টা গুণ আকার আছে না, এটাকে যদি ওই পাশে নেই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস 5 = 20 ডিভাইডেড বাই 5। বুঝতে পারছো কিনা? এই এক্স মাইনাস 5-এর সাথে 5টা আছে গুণ, তাহলে গুণ আছে, এই 5টাকে আমি এই পাশে থেকে যদি ডান পাশে নিয়ে নিই তাহলে ওটা কি, এই 5টা ভাগ হয়ে যাবে। তাহলে 20 থেকে 20কে 5 দ্বারা ভাগ করব, বা এক্স মাইনাস 5 = 20কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 4, এই তো 4 5 20, বা এক্স ইকুয়ালস কত হবে, ডান পাশে আমাদের 4 তো আছেই, এই মাইনাস 5টা যদি ওই পাশে নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, +5 হয়ে যাবে।
তাহলে সুতরাং এক্স ইকুয়ালস 4 + 5 = 9। আমাকে বলছে কি, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের মান আসলো 9। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 9, এটি অ্যান্সার। খুব সহজ 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 অঙ্কগুলো না, একদমই সহজ অঙ্ক। তাহলে আমাদের 4 নম্বরটা হয়ে গেল। একইভাবে দেখো 5 নম্বর অঙ্কে আমাদের কি বলে দেওয়া আছে, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোন সংখ্যার, এমন একটি সংখ্যা নির্ণয় করো যে সংখ্যার অর্ধেক থেকে আবার ওই সংখ্যার 1/3 বিয়োগ করলে, তাহলে অর্ধেকটা বের করি আগে আমরা, 1/3টা বের করি। সেই অর্ধেক থেকে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, অর্ধেক মানে কি 2 ভাগের 1 ভাগ, আর 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ বিয়োগ করলে বিয়োগফল হবে কত, 6। তাহলে এটাকে আমরা বের করে দেখি কি আছে। মনে করি সংখ্যাটি এক্স, সুতরাং এক্স এর অর্ধেক সমান কি হবে বলো তো, এক্স এর অর্ধেক মানে কি 2 ভাগের 1 ভাগ, তাই না? এত সমান উপরে কত, এক্স উপরে গুণ আর নিচে 2 থাকে, তাহলে x/2, এবং এক্স এর 1/3 না 2/3 বলছে, 1/3। এক্স এর 1/3 মানে এক্স এর 1/3, না মানে 3 ভাগের 1 ভাগ, সমান কত হয়, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স আর নিচে থাকে 3। তাহলে এখন আমাকে বললাম, আমরা বের করলাম কি, এক্স এর অর্ধেক বের করলাম x/2, এক্স এর 1/3 পেলাম x/3। এখন আমাকে কি বলছে, এই অর্ধেক থেকে এটাকে বিয়োগ করলে বিয়োগফল হবে 6। তাহলে এটাকে আমরা প্রশ্ন মতে লিখি। তাহলে প্রশ্ন মতে x/2 থেকে x/3 বিয়োগ করলে এর মান হবে 6। এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এখন এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান করার নিয়মটা কি, আমাদের এই দুটো ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশটাকে আমরা আগে লসাগু করি। 2 আর 3 এর লসাগু কত, 6। 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয়, 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে হবে কত, 3। 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, আর সেই 3 দ্বারা xকে গুণ করলে 3x। 3 দ্বারা 6কে ভাগ করলে কত হয়, 2, আর সেই 2 দ্বারা উপরের xকে গুণ করলে 2x ইকুয়ালস, এই পাশে তোমাদের আছে 6। বা দেখো 3x থেকে 2x মাইনাস করলে কত থাকে, একটা x, আর নিচে থাকে 6 সমান ডান পাশের 6। এখন দেখো এই 6 এর উপরে আমরা মনে মনে 1 ধরবো না নিচে ধরবো, আমরা কিন্তু নিচে মনে মনে 1 ধরি, তাই না? তাহলে নিচে যদি 1 ধরি, এখন এই দিক আর এই দিক আড়াআড়ি, এই দিক এই দিক আড়াআড়িভাবে আমরা গুণ করব। এটা কিন্তু আগেও শিখাইছি তোমাদের। বা দেখো এই দিকে যদি আগে গুণ করি, এক্স দিয়ে 1কে গুণ করলে হয় এক্স, 6 দিয়ে 6কে গুণ করলে 6 6 36। তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা 36। তাহলে লাস্টে যখন এক্সের মানটা বের হয়ে আসে তখন কিন্তু আর আমরা বা দিই না, তখন দিই সুতরাং, এই তো। তাহলে লিখি সুতরাং নির্ণয় সংখ্যাটি 36। আর এই সমস্ত অঙ্কগুলো তোমার প্রত্যেকটা অঙ্কই আমরা সাথে সাথে সমাধান করার পর এটা আমার সঠিক হলো কিনা সেটা পরীক্ষাও করে নিতে পারি। আমাকে এখানে কি বলছে দেখো তো, কোন সংখ্যার অর্ধেক থেকে, তাহলে 36 এর অর্ধেক কত বলো তো, 36 এর অর্ধেক কত, 18, 18 দুগুণে 36, তাই না? আচ্ছা, অর্ধেক থেকে তার 1/3 মানে 36 এর 3 ভাগের 1 ভাগ, 36 এর 3 ভাগের 1 ভাগ কত, 36কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত, 3 12 36 না? তাহলে 3 ভাগের 1 ভাগ হলো 12, বিয়োগ করলাম। বিয়োগ করে দেখো অর্ধেক, 36 এর অর্ধেক হলো 18, তার থেকে বিয়োগ করব 36 এর 3 ভাগের 1 ভাগ, 36কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 12, 12 বিয়োগ করলে কত আসে, 6। বইতে তোমাকে তাই বলছে।
অর্ধেক থেকে 3/1 বিয়োগ করলে তার মান আসে কত 6। আমার মিলে গেল না? তার মানে আমার এই 36 সংখ্যাটা সঠিক। যদি এখানে আমাদের 40 আসতো তাহলে কি অঙ্কটা হতো? হতো না কিন্তু। ঠিক আছে, তাহলে আমাকে এখানে যেটা বের করতে বলছে এবং সেটা সঠিক হলো কিনা সেটা আমরা কিন্তু পরীক্ষা করে এখানে দেখেও গেলাম যে হ্যাঁ অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। এবার দেখো 6 নাম্বার। 6 কি বলছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝানো হয়? ক্রমিক সংখ্যা কি? ক্রমান্বয়ে পাশাপাশি যে সংখ্যা তাকে পাশাপাশি যে স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলিকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেমন কি কি আছে? যেমন 1, 2, 3, 4, 5, 6 এগুলি সবগুলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আবার যদি বলি 50, 51, 52 এগুলোও কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে ক্রমান্বয়ে স্বাভাবিক সংখ্যা, ক্রমান্বয়ে পাশাপাশি যে সংখ্যা এক এক করে বৃদ্ধি পেল এগুলিকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের এগুলো সব। এখন যদি বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা তাহলে কি হবে? ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8 এগুলি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। কিন্তু এটা না, কিন্তু 2, 4, 8, 10 এটা কিন্তু ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হয়েছে? হয় নাই। দেখো 2-এর পর 4, 4-এর পর 6 হওয়ার কথা ছিল, এখানে কিন্তু একটা জিনিস হওয়ার কথা ছিল সেটা লিখি নেই। তাহলে ক্রমিক সংখ্যা কিন্তু এটা হলো না, এখানে কিন্তু আবার গ্যাপটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের গ্যাপ একই রকম থেকে একই ধারাবাহিকতা বজায় রেখে যে সংখ্যাগুলো পাশাপাশি থাকে তাকেই বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা। আর সেই ক্রমিক সংখ্যা হলো অনেক ধরনের আছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক গুণোত্তর সংখ্যা, ক্রমিক স্বাভাবিক তোমার গুণনীয়ক সংখ্যা, গণিতক সংখ্যা, অনেক কিছু এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে বলছে শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5, 6 মানে এক এক করে বৃদ্ধি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে কোনো জোর বিজোর কোনো কিছু বলে না, এখানে বলছে ক্রমিক স্বাভাবিক মানে এক এক করে বৃদ্ধি। প্রথমটা যদি হয় আমাদের 9 তাহলে তারপরেরটা হবে কত? 10, তারপরেরটা হবে কত? 11। প্রথমটা যদি হয় আমাদের 100 তাহলে তারপরেরটা হবে কত? 101, 102, যে কোনোটা আমাদের শুরু হতে পারে, সেই শুরু থেকে এর পরবর্তীগুলো এক এক করে বৃদ্ধি। এটি হলো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আবার এক এক করে কম হতে পারে। আমার প্রথমটা যদি হয় 102 তাহলে তার আগেরটা হবে 101, তার আগেরটা হবে 100, তার আগেরটা হবে 99, কমেও আসতে পারে, অর্থাৎ কম বা বেশি। এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক এক করে। ঠিক আছে, এখন আমি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেই জিনিসগুলো তোমাদেরকে আগে বোঝালাম। বোঝানোর পর এখন আমি আমার অরিজিনালি প্রশ্নে চলে যাই। দেখো 6 নম্বরের মধ্যে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মনে করি 3টি মনে করি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথমটি x, প্রথমটিকে মনে করলাম x, সুতরাং দ্বিতীয়টি কি হবে? x প্লাস 1, x এর চেয়ে 1 বেশি হবে না? যেমন প্রথমটি যদি আমাদের 9 হয় তাহলে দ্বিতীয়টি যেমন আমি বললাম 10, সেটা কি হবে? 9 যোগ 1 সমান সমানই তো 10 হয়েছে নাকি? তারপর একটা কি হলো? 9 যোগ 2 তার মানে কত? 11। এই যে 9, 10, 11, এই না? তাহলে প্রথমটি যদি হয় x, দ্বিতীয়টি x প্লাস 1 এবং
তৃতীয়টি কি হবে এক্স প্লাস টু। ক্লিয়ার কিনা? মানে প্রথমটা যা, তারপরেরটা এক বেশি, তারপরেরটা দুই বেশি। মানে প্রথমটা যদি হয় 9, তারপরটা এক বেশি মানে 10, তারপরেরটা কি দুই বেশি, 9 এর চেয়ে দুই বেশি, 9 + 2 মানে 11। ক্লিয়ার? ঠিক ওইভাবেই আর কি। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা তিনটাই ধরে নিলাম। মনে করি প্রথমটি এক্স, তাহলে দ্বিতীয়টি হবে কত এক্স প্লাস 1, আর তৃতীয়টি হবে এক্স প্লাস 2। এখন আমাকে প্রশ্নে বলে দিছে এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে যোগফল 63। তাহলে এখন আমরা লিখি প্রশ্ন মতে প্রথমটি কত এক্স প্লাস, দ্বিতীয়টি কত, এখানে ব্র্যাকেট না দিলেও চলে, দ্বিতীয়টি হলো এক্স প্লাস 1 প্লাস তৃতীয়টি কত এক্স প্লাস 2। তাহলে এই হলো প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি, তিনটাকেই যোগ করলাম। যোগ করে সেই যোগফল কত বলে দিছে বইতে 63। এই জন্যই বলা হয়েছে প্রশ্ন মতে, মানে প্রশ্নে কি বলছে। প্রশ্নে বললো প্রথমটি যোগ দ্বিতীয়টি যোগ তৃতীয়টি সমান 63। লিখে ফেললাম। লেখার পর এখন দেখো আমাকে এখানে কি হলো, এক্স আছে কয়টি, একটি, দুইটি, তিনটি। তাহলে আমরা একবারে লিখতে পারি 3x প্লাস, এখানে আছে কত 1 প্লাস 2, 2 প্লাস 1 কত হয় 3 না, 3x প্লাস 3 ইকুয়ালস 63। বা 3x ইকুয়ালস, দেখো এই 63, এই 3টাকে শুধু ও পাশে নিয়ে নিই তাহলে -3 হয়ে যাবে। বা 3x ইকুয়ালস 63 থেকে 3 মাইনাস করলে কত থাকে 60। এখন দেখো x এর সাথে 3টা কি আকারে আছে, যোগ আকারে না বিয়োগ আকারে না গুণ আকারে, গুণ আকারে আছে। তাহলে এই 3টাকে যদি ডান পাশে নিয়ে নেই তাহলে x এর সাথে 3 আছে গুণ আকারে, ও পাশে গিয়ে হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এই তো। তাহলে সুতরাং x সমান কত, 60কে 3 দ্বারা ভাগ করলে 20, মানে 3 × 20 = 60। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 20। কিন্তু এখন আমাকে বলছে কি সংখ্যা তিনটি নির্ণয় করো, তার মানে আমাদের প্রথমটি বলছি x, তাহলে প্রথমটি বের হয়ে গেল কত 20। আমি এখানে উত্তরটা লিখি। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি কি বলা হয়েছে x প্লাস 1, তার মানে 20 প্লাস 1 সমান 21, এবং তৃতীয় সংখ্যাটি কত 20 প্লাস 2 সমান 22। এটি অ্যান্সার। এখন এখানে এত বড় অ্যান্সার না দিয়ে আমরা এক কথায় অ্যান্সারটা দিয়ে দিই। উত্তর নির্ণেয় সংখ্যা তিনটি যথাক্রমে কত 20, 21, 22 শেষ। তাহলে উত্তর নির্ণেয় সংখ্যা তিনটি যথাক্রমে 20, 21, 22, মানে প্রথমটি হলো 20, 21, 22। এই তো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের সবগুলো অঙ্ক খুব সহজভাবে আমরা সমাধান করতে পারি। যাই হোক, আমাদের 6 নাম্বারটি হয়ে গেল। এখানে মোট অঙ্ক আছে হলো 15টি। আমি যদি প্রথম দিনে মিনিমাম 8টি অঙ্ক করে দিতে পারি তাহলে আরও থাকে 7টি, কারণ পরের অঙ্কগুলো, লাস্টের অঙ্কগুলো একটু বড়, প্রথমের অঙ্কগুলো ছোট। তাহলে আমাকে তো ন্যূনতম পক্ষে 8টি করতেই হবে। 8টি বা 9টি অঙ্ক আমি আজকে সমাধান করে দেবো। 6টি করলাম, আর বাকি অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, কারণ তোমাদের এই চ্যাপ্টারটি আমি 2টি লেকচারে শেষ করে দেবো। প্রথম লেকচার আজকে চলছে, দ্বিতীয় লেকচারে আমি এই চ্যাপ্টারটি শেষ করে দেবো। সাত নাম্বার দেখো, সাথে কি বলা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটি সংখ্যার যোগফল 55, তাহলে যে কোনো একটি সংখ্যা আমরা ধরে নিই।
মনে করি বড় সংখ্যাটি ধরি অথবা ছোট সংখ্যাটি ধরি, যে কোনো একটি সংখ্যা ধরি আমরা। মনে করি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি এক্স, যে কোনো একটা তো ধরতে হবে। দুইটি সংখ্যা, একটি বড় একটি ছোট বলছে, তাহলে আমরা ধরে নিলাম বড় সংখ্যাটি এক্স, তাই না? তাহলে সুতরাং ছোট সংখ্যাটি কত হবে? দুইটি সংখ্যার যোগফল বলছে 55, তার মধ্যে একটি যদি এক্স হয় তাহলে আরেকটি কত? 55 থেকে এক্স মাইনাস করলে যেটা আছে সেটা থাকবে না? আমার দুইটি সংখ্যার যোগফল যদি হয় 10, একটি সংখ্যা যদি 3 হয়, বা একটি সংখ্যা যদি আমাদের 7 হয়, তাহলে আরেকটি সংখ্যা, বড় সংখ্যাটা যদি 7 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? এই 10 থেকে 7 বিয়োগ করে যা থাকে 3, সেটি না? তাহলে ছোট সংখ্যাটি তো 3 হবে। কীভাবে? আমাদের দুইটি সংখ্যার যোগফল থেকে একটা বিয়োগ করলে আরেকটা পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের বইতে বলে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 55, তার মধ্যে একটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে আরেকটি কত হবে? 55 থেকে এক্স মাইনাস করে যা হবে তাই। একেবারেই সহজ জিনিস। ঠিক একইভাবে দেখো, আমার কিন্তু এখানেই শেষ না, দুইটি সংখ্যা বের করলাম। এখন আমাকে এখানে বলে দিছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে লিখি বড় সংখ্যাটির 5 গুণ সমান সমান কত হবে? বড় সংখ্যাটির 5 গুণ মানে বড় সংখ্যাটি কত? এক্স, এক্স ইন্টু 5 সমান সমান 5x, তাই না? এবং ছোট সংখ্যাটির বইতে বলে দিয়েছে 6 গুণ 6 ইন্টু এক্স, তার মানে 6x, তাই না? তাহলে বড় সংখ্যাটির 5 গুণ হলো 5x, না একটু ভুল করলাম, বড় সংখ্যাটির 5 গুণ হলো 5x, আর ছোট সংখ্যাটির 6 গুণ মানে কি? ছোট সংখ্যাটি ছিল কত আমাদের? 55 মাইনাস এক্স, এইটা এর 6 গুণ, তাই না? তাহলে ছোট সংখ্যাটির 6 গুণ মানে কি? ছোট সংখ্যা তো এইটা এর 6 গুণ। তাহলে এখানে কত হয় সেটাকে আমরা বের করে ফেলি। দেখো গুণ করি, 6 দিয়ে 55কে গুণ করলে কত হয়? 5 6 30 0, 5 6 30 আর 3 33, 330 বিয়োগ 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x। তাহলে আমাদের বড় সংখ্যাটির 5 গুণ হলো 5x, আর ছোট সংখ্যাটির 6 গুণ হলো 330 মাইনাস 6x। কিন্তু বইতে এখানে প্রশ্ন মতো বলে দিছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তার মানে এই মানটা এই মানের সমান, এটা বইতে বলে দিছে। তাহলে ওটাকে আমরা লিখি প্রশ্ন মতে এই 5 গুণ সমান সমান ছোট সংখ্যাটির 6 গুণের সমান 330 মাইনাস 6x, এটা বইতে বলে দিছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এই যে মাঝখানে সমান দিলাম, বা এখন আমরা সমাধান, এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল, এখন এটাকে সমাধান করব। 5x আর এই 6xটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এটা মাইনাসের আছে, তাহলে বাম পাশে আনলে প্লাস হয়ে গেল 6x ইকুয়ালস 330। দেখো 5x আর 6x কত হয়? 11x ইকুয়ালস 330, বা x ইকুয়ালস কত? এই 11x মানে x এর সাথে 11 মাল্টিপ্লাই আকার আছে, অর্থাৎ গুণ আকার আছে, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত? 330কে 11 দিয়ে ভাগ। তাহলে সুতরাং x সমান সমান কত? দেখো 11 দিয়ে 33কে কাটলে 3 11 33, তার মানে এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 0 30, তার মানে x এর মান 30। তোমরা কাটাকাটিও করতে পারো অথবা অন্য জায়গায় রাফে ভাগ করে সে ভাগফলটাও বসাই দিতে পারো। তাহলে x এর মান বের হয়ে গেল আমাদের কত? 30। এখন আমাকে কি বলছে প্রশ্নে? সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমাদের একটি সংখ্যা তো কত? x মানে 30, আরেকটি সংখ্যা কত? 55 মাইনাস x মানে 55 থেকে 30 বাদ দিলে কত থাকবে?
25, তাহলে আরেকটি হলো আমাদের 25, এই তো। তাহলে এখন লিখি, সুতরাং বড় সংখ্যাটি 30 এবং ছোট সংখ্যাটি 55 মাইনাস 30, বা 55 থেকে 30 মাইনাস করলে কত থাকে? 25। উত্তর, নির্ণেয় সংখ্যা দুটি 30 এবং 25। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। কি খুবই কঠিন? একেবারে সহজ সহজ অঙ্কগুলো কিন্তু আজকে যে অঙ্কগুলো করাইতেছি সবগুলো কিন্তু তোমাদের একেবারে সবচেয়ে সহজ সহজ অঙ্ক। এই চ্যাপ্টারটি অন্য সব চ্যাপ্টারের তুলনায় ছোট, একদম খুব সহজ একটা চ্যাপ্টার। তা 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা দেখি, মনোযোগ দিয়ে তোমরা দেখো। আট নম্বরে বলছে, গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে 3 জন, একটা কি গীতা, রীতা ও মিতা, 3 জনের আছে 180 টাকা। তার মধ্যে এখানে বলছে রীতার চেয়ে গীতার আছে 6 টাকা কম আর মিতার আছে 12 টাকা বেশি। তাহলে রীতার চেয়ে, তাহলে প্রথমে আছে কার নাম? রীতা। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে শুরুতেই আছে রীতার, তাই না? তাহলে আমরা রীতার টাকাটা ধরে নিই, যে কোনো একজনেরটা তো ধরতে হবে। মনে করি রীতার আছে x টাকা, এই তো। সুতরাং রীতার চেয়ে এখানে কি বলছে? গীতার আছে 6 টাকা কম। সুতরাং রীতার চেয়ে 6 টাকা কম, এত টাকা। রীতার আছে ধরলাম x টাকা, তাহলে গীতার আছে কি? গীতার আছে হলো রীতার চেয়ে 6 টাকা কম, তাহলে রীতার যে টাকাটা আছে তার চেয়ে 6 টাকা কম, মানে x 6 টাকা কম, তাহলে এখানে x মাইনাস 6 টাকা, ঠিক আছে। আবার বলছে দেখো, মিতার 12 টাকা বেশি আছে। মিতার আছে কত টাকা বেশি? 12 টাকা। এবং মিতার আছে ওই x এর চেয়ে 12 টাকা বেশি, তাহলে এত, না? তাহলে রীতার আছে ধরলাম x টাকা, আর গীতার আছে কি? x এর চেয়ে 6 টাকা কম, যার জন্য 6 মাইনাস। আবার মিতার আছে কি? ওই রীতার চেয়ে 12 টাকা বেশি, তাহলে 12 যোগ করে দিলাম। এখন দেখো আমাকে বলছে 3 জনের কাছে মোট আছে কত? 180 টাকা। 3 জনের কাছে, একজনের কাছে x টাকা, আর একজনের কাছে x মাইনাস 6 টাকা, আর একজনের কাছে x প্লাস 12 টাকা। তাহলে এই তিনটাকে যোগ করলে যোগফল হবে কত? 180 টাকা। এটা কোথায় বলছে? প্রশ্নে। এই জন্য আমরা এখানে লিখে দেবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে দেখো, x মানে রীতার টাকা যোগ x মাইনাস 6 মানে গীতার টাকা, আর মিতার হলো x প্লাস 12 টাকা। দেখো রীতা, গীতা, মিতা 3 জনেরটাই সব যোগ করে দিলাম। যোগ করলে মোট আছে কত? 180 টাকা। তাহলে প্রশ্নে তো আমাদের প্রশ্ন মতে আমি যা যা আছে প্রশ্নে সেটা লিখে ফেললাম মানে আমার একটা সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এখন এই সমীকরণটাকে আমাদের সমাধান করব। আমার প্রশ্নই তো বলা আছে আগে সমীকরণ গঠন করে সমাধান করো, তাহলে সমীকরণ গঠন হয়ে গেল। এখন আসবো আমরা এটাকে সমাধান। দেখো বা x, সবগুলো ব্র্যাকেট উঠিয়ে দিই, x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইকুয়ালস 180।
বা এক্স আছে কয়টি, একটি, দুইটি, তিনটি, তিনটাতেই প্লাস, দেখো এখানেও প্লাস প্লাস আর এখানেও প্লাস, তাহলে তিনটা এক্সই প্লাস, মানে তাহলে তিনটাকে যোগ করলে একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, তাহলে 3x। এবারে প্লাসের আছে 12 আর মাইনাসের আছে 6, মানে কারটা বড়, প্লাসেরটা বড়, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু চিহ্ন বড় কার, প্লাস, এই জন্য দিলাম প্লাস। 12 থেকে 6 বাদ দিলে কত থাকে, 6, মানে প্লাসের আছে 12টি আর মাইনাসের আছে 6টি, আর প্লাসের যে 12টি আছে ওখান থেকে 6টি বাদ দিয়ে দিলাম, মানে মাইনাস করে দিলাম, তাহলে আরও তো প্লাসের 6টি থেকে যায়, সেই প্লাসের 6। আর এ পাশে আছে আমাদের 180, বা 3x ইকুয়ালস কত, 180 যা আছে তাই ডান পাশে, আর এই পাশের যে +6 ছিল ওইটাকে ওই পাশে নিয়ে আমরা -6 করে দিলাম, বা 3x। 180 থেকে 6 মাইনাস করলে কত থাকে, 174, বিয়োগ করলাম 180 থেকে 6 বিয়োগ করলে 174, এটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। এখন এই এক্সের সাথে 3 আছে গুণ আকারে, এই 3টাকে যদি ও পাশে নিয়ে নিই তাহলে এটা কী হয়ে যাবে, ভাগ, তাহলে বা এক্স ইকুয়ালস 174 ডিভাইডেড বাই 3, 3 দ্বারা এটাকে ভাগ করি আমরা অন্য জায়গায় রাফে, দেখো 3 দ্বারা 174কে যদি ভাগ করি তাহলে 3 5 15 থাকে 2 4, 3 8 24, তার মানে কত আসতেছে 58, তার মানে 3 দ্বারা, তাহলে সুতরাং এক্স ইকুয়ালস 58, তার আমাদের এক্স এর মান আসলো কত, 58। এখন আমাকে প্রশ্নে কি বলছে, কার কত টাকা আছে, তাহলে এই যে এক্স পাইলাম, এক্সটা কার, রিতার, তাহলে রিতার আছে কত, 58 টাকা। আমি ভাগটা এটা রাফ করছি, কিন্তু এটা দরকার নেই, এটা তোমরা অন্য জায়গায় রাফ করে এটা দেখাই দিতে পারো, আমি বাকি অংশগুলো এই পাশে করি। এটার পর আমরা এখানে যাব, সুতরাং রিতার আছে 58 টাকা, গীতার আছে 58 -6, বা এখান থেকে 6 মাইনাস করলে কত থাকে, 52 টাকা, এবং মিতার আছে x + 12, তাহলে x এর মান কত, 58 + 12, তাহলে কত হয় 70, তার মানে 2 আর 8 10 0, হাতে রইল 1, 1 আর 1 2 আর 5 7, তাহলে 70 টাকা। এই তো, তাহলে তিনজনের কার কত টাকা আছে। এখন অঙ্কটা হলো কিনা সেটা আমরা পরীক্ষা করে নিতে পারি। আমার তো বলছে তিনজনের কাছে মোট আছে 180 টাকা, দেখো তো এই তিনটাকে যোগ করলে 180 হয় কিনা, 50 আর 50 100, 8 আর 2 10, মানে এই দুইটাকে যোগ করলে হয় 110, 110-এর সাথে 70 যোগ করলে কত হয় 180, তার মানে তিনজনের মোট টাকা 180 টাকাই হয়ে গেল। তার মানে অঙ্কটা আমার সঠিক হয়েছে, কোথাও ভুল হয় নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যান্সার ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দিয়ে দিতে পারি, অথবা আমরা উত্তরটাকে আলাদাভাবে পরেও লিখে দিতে পারি। উত্তর এই একই জিনিস আবার লিখতে হবে, রিতা কমা দিয়ে দিয়া শর্টকাট লিখি, রিতা, গীতা ও মিতার আছে যথাক্রমে কত, 58 টাকা, 52 টাকা ও 70 টাকা। এই আবারও এই কথাগুলো লিখে দিতে পারো, অথবা তোমরা অ্যান্সারটা এরকম ব্র্যাকেট দিয়ে এখানেই অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল 8 নাম্বারটা। এখন আমি বলছি তোমাদের এই চ্যাপ্টারটি 2 দিনে শেষ করব। এখন ভিডিওটা কি একটু বেশি বড় হয়ে যাচ্ছে কিনা, তার না হলে আমি হয়তোবা 9 নাম্বারটাও করে দেই, 9 নাম্বারটা করে দিলে এখানে বাকি অঙ্কগুলো একটু বড়, এই জন্য এগুলো আমাদের পরবর্তী দিন শেষ করতে পারবো, কারণ এখানে তো 1 2 3 4 এগুলো খুব ছোট্ট ছোট্ট অঙ্ক ছিল।
যার জন্য এখন আমি আরেকটা অঙ্ক করে দিই। 9 নাম্বারটা শেষ করে দিলে 10, 11, 12, 13, 14, 15 এগুলি সব একদিনে শেষ হয়ে যাবে। এগুলি দেখো 9 নাম্বার এখানে কী দেওয়া আছে, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? যে কোনো একটির দাম আমরা ধরে নেই। খাতা আছে ফার্স্টে, খাতার দামই ধরে নিই, ঠিক আছে? তাহলে মনে করি একটি খাতার দাম x টাকা, সুতরাং একটি কলমের দাম, দেখো একটা খাতার একটা কলম দুইটা মিলিয়ে আছে হলো 75 টাকা। তার মধ্যে একটার দাম যদি x হয় তাহলে আর একটার দাম কত হবে? 75 থেকে x মাইনাস করলে যত হয় তার তো এত টাকা না, এই তো। তাহলে একটি খাতার দাম x টাকা আর একটি কলমের দাম হলো 75 থেকে x মাইনাস, কারণ দুইটার দাম মিলিয়ে যদি 75 হয় সেখান থেকে x মাইনাস করলে যেটা হবে ওইটা হলো আমাদের কলমের দামটা আসবে। এখন দেখো আমাদের পরবর্তীতে এখানে কি বলছে, খাতার দাম 5 টাকা কম। আচ্ছা যা আছে তাই লিখি, খাতার দাম 5 টাকা কম হলে হতো কত? খাতার দাম আছে হলো x, সেখান থেকে যদি 5 টাকা কম হতো তাহলে এত টাকা হতো না? তো কম হলে হতো x মাইনাস 5 টাকা। আবার কলমের দাম বলছে কি 2 টাকা বেশি হলে, 2 টাকা হতো, কলমের দাম আছে কত? 75 মাইনাস x, এইটার চেয়ে যদি 2 টাকা বেশি হতো তাহলে প্লাস 2 টাকা হতো না? এটাকে আমরা এক কাজ করি, 75 প্লাস 2, 77 মাইনাস x। বুঝতে পারছো কিনা? এখানে আছে 75 মাইনাস x, তার সাথে যদি আমি প্লাস 2 করি তাহলে এখানে 75 আর 2 দুইটাকে যোগ করে দিলাম, এটা দুইটা মিলিয়ে হলো কত? 77, আর এই মাইনাস এক্সটা তো মাইনাস এক্সই রয়ে গেল, তাহলে এত টাকা শেষ। তাহলে খাতার দাম যদি 5 টাকা কম হতো তাহলে এত টাকা হতো, আর কলমের দাম 2 টাকা বেশি হলে এত টাকা হতো। এখন আমাকে প্রশ্নে কি বলছে দেখো তো, খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। যদি এটা কমে যেত আর এটা যদি বাড়তো, খাতার দামটা যদি 5 টাকা কম হতো আর কলমের দামটা যদি 2 টাকা বেশি হতো, তাহলে দেখা গেল খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়ে যেত। তার মানে এই দামটা এইটা এর দ্বিগুণ হতো। তাহলে এবারে লিখি প্রশ্ন মতে, দেখো খাতার দাম 5 টাকা কম হওয়ার ফলে হলো কত? x মাইনাস 5 টাকা, আর কলমের দাম 2 টাকা বেশি হওয়াতে হলো কত? 77 মাইনাস x টাকা, তাই না? কিন্তু এখন বলছে হওয়াতে এই খাতার দামটা এই কলমের দামের দ্বিগুণ, মানে এইটা হলো, এটা ডাবল হলো এটা। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, কলমের দামের দ্বিগুণ যেহেতু, তাহলে কলমের দামকে 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে আমার এইটা সমান হয়ে যাবে। এই তো, এখন এটাকে আমরা সমাধান করব, বা x মাইনাস 5 ইকুয়ালস, এই 2 দ্বারা এটাকে গুণ করি, 2 দ্বারা 77কে গুণ করলে কত হয়? 7 গুণে 14, 4 হাতের 1, 7 গুণে 14 আর 1 15, মাইনাস 2 দ্বারা এক্সকে গুণ করলে 2x, মানে 2 দ্বারা এটাকেও গুণ করলাম মাইনাস 2 দ্বারা এটাকেও গুণ করলাম। এবার আমরা সব এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, এই পাশে আমাদের আছে x, আর এই 2xটাকে মাইনাস আছে এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে? প্লাস 2x, আর এই পাশে আছে 154, আর এই 5টাকে দুই পাশে নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে? প্লাস 5 হয়ে যাবে, বা একটা x আর 2টা x, তাহলে মোট কত? 3x। 3x সমান কত হয়? 5 আর 4 9, আর এখানে আছে 5 1 59, বা x এর সাথে 3 আছে গুণ আকারে,
এই 3টাকে যদি ওপাশে নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, এক্সটা ভাগ হয়ে যাবে না 159 ডিভাইডেড বাই 3। সুতরাং এক্স ইকুয়ালস 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 3 5 15, 3 3 9 53। অন্য জায়গায় রাফ করেও দেখতে পারো তোমরা, মানে 3 দিয়ে 159কে ভাগ করলে 53 হয়ে যায়, মানে এক্স এর মান পেয়ে গেলাম 53। এখন আমাকে কি প্রশ্নে কি বলছে, খাতা ও কলমের কোনটির দাম কত। তাহলে আমরা ধরেই নিছি খাতার দাম x টাকা আর এক্স এর মান আসলো 53, তাহলে খাতার দাম বের হয়ে গেল না 53 টাকা। তাহলে এখন আমরা লিখি, সুতরাং খাতার দাম 53 টাকা এবং কলমের দাম কত, 75 মাইনাস এক্স, এক্স মানে কত 53 টাকা। তার এখানে কত হয় 22 টাকা। উত্তর ওই 2 লাইনে আবার লিখব, খাতার দাম 53 টাকা এবং টাকা। শেষ আমার। তাহলে আজকে কিন্তু তাহলে এই পর্যন্তই থাকলো তোমাদের, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে ক্লাসটা হয়ে গেল এবং অঙ্কগুলো একদম খুব সহজভাবে আমরা এখানে মোট 15টি অঙ্ক ছিল, তো আমাদের 9টি অঙ্কই আজকে সমাধান করে দিলাম, আর থাকলো 1 2 3 4 5 6টি অঙ্ক। এই 6টি অঙ্ক আমরা আগামী ক্লাসে সমাধান করে দিয়ে তারপর দেখি এখানে এই চ্যাপ্টারে যে উদাহরণে কিছু ব্যতিক্রমী অঙ্ক যদি থাকে সেগুলিকে, হ্যাঁ ব্যতিক্রমী কিছু আছে, সৃজনশীল প্রশ্ন আছে, এগুলিকে আমি আগামী ক্লাসে শেষ করে দেবো। অর্থাৎ এখানে আর 6টি অঙ্ক রইল অনুশীলনীর সাথে উদাহরণের কিছু আছে, সবগুলো নিয়ে একটি লেকচারে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। এবং খুব সহজ একটি চ্যাপ্টার এবং খুব মজারও একটি চ্যাপ্টার, কারণ তোমরা এখানে একটি সমীকরণ গঠন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো শিখছো, আবার সেই সমীকরণকে সমাধান করা শিখছো। এর আগের চ্যাপ্টারে শুধু সমাধানটাই শিখছো, আর এখন তোমরা সমাধানও শিখছো আবার সমীকরণ গঠনও শিখছো। তাহলে এইভাবে তোমরা সবগুলো যদি সুন্দর মতো ক্লাসগুলোকে দেখো তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে। তাহলে তোমাদের গণিতের প্রতি তোমাদের দক্ষতা আরও অনেক গুণ বেড়ে যাবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে তোমরা লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।